নমস্কার সকলকে, দেখছেন এনকে টিভি বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, বারবার দেখা যাচ্ছে যে শহর জুড়ে আগুনের ছবি, মানে শহরের বিভিন্ন প্রান্তে বারবার আগুন লাগছে। এই রিসেন্ট যেই ঘটনা ঘটেছে, অর্থাৎ 1300 দোকান পুড়েছে খিদিরপুরের ছবিটা একবার দেখে আসি, চলুন আমার সঙ্গে। খিদিরপুরে পৌঁছে গেছি আমরা, একেবারে ঘটনাস্থলে পৌঁছে গেছি, কিন্তু ঘটনাস্থলের ঠিক সামনে অর্থাৎ বাজারের মুখেই আমরা এসেছি। এখানে যারা ডালা বসিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। দাদা, এই যে এত বড় ঘটনা ঘটে গেল, কেন ঘটলো বলে মনে হয়? আমরা বলতে যাচ্ছি যে এই যে আগুনটা লেগেছে, আর দমকল আর পুলিশ প্রশাসন যে আসতে যে এত সময় লাগিয়ে দিয়েছে, সে কল্পনার বার। কীভাবে হলো না হলো, এই যে 15 সেকেন্ড যে লাইন ছিল না, এই 15 সেকেন্ডের মধ্যে আমাদের মনে হয় কিছু একটা কারসাজি হয়েছে, সরকার পক্ষ থেকে কিছু একটা করেছে। কারসাজি কারা করেছে বলে মনে হয়? সরকার পক্ষ থেকে করতে পারে, তাছাড়া কারোর কাজ নয়। এসব যা কিছু হয়েছে সরকারই করেছে। গাড়ি এসছে, জল নেই, তাহলে এ গাড়ি আনার কি মানে ছিল? তাহলে আমরা ভাববো যে এটা এরা প্রকৃত এরা জ্বালিয়ে দিয়েছে, সরকার পক্ষ থেকে এটা জ্বালিয়েছে। এদেরই প্ল্যান ছিল যে এটা একটা জ্বালাতে হবে পুরানো মার্কেট। থানা থেকে কতক্ষণ পরে এসছে? থানা থেকে ধরে নেন তো প্রায় আধ ঘন্টার উপরে। দেখলেন রফিউল বাবু ঠিক কি অভিযোগ করছেন। এই অভিযোগগুলো কিন্তু বারবার সামনে আসছে, এবং এই অভিযোগগুলো কেন তৈরি হচ্ছে আজকে কিন্তু সেই ঘটনার ভেতরে গিয়ে আমরা দেখব। ফায়ার ব্রিগেডেরও বলছে আমাদের জল নেই, আবার যে জল আছে সে বলছে আমার কাছে পেট্রোল নেই। তো এই গাফিলতি করার জন্য 2-3 ঘন্টা চলে যায়। এইটা যদি কিন্তু দমকল মন্ত্রী এসে বললেন এরা ঠিক কাজ করেছে। ঠিক কাজ কী করে করলো? অর্থাৎ বলছেন যে দমকল ঠিকমতো কাজ করেনি? না, অনেক পরে করেছে। অনেক সময়ে পর্যন্ত 3:30 সময় কই দমকল আসে নেই। 1:30 পর্যন্ত 3টার সময় কই দমকল নেই। যারটা দমকল এসেছে তার মধ্যে পানি নেই, যত পাম্পিং সেট লাগা আছে তার ডিজেল নেই, পেট্রোল নেই। এই সব প্ল্যানিং করে সেটিং হয়েছে, সেটা আমরা বলছি। আমরা প্ল্যানিং কারা করেছে? হ্যাঁ, প্ল্যানিং আমরা কি করবো, কা করবো মানে একটা শর্ট সার্কিট হয় একটা দোকানে, তাহলে একটা দোকানে 2টা দোকানে আগ লাগবে कि 2 घंटा में पूरा খিদিরপুর জলে রাখ হয়ে যাবে, সেটা আমি বলছি। আমরা এখনো কই জেলে বন্ধ করে দাও, এটা প্ল্যানিং সেটিং করে কাজ হচ্ছে। গরিব মানুষ থাকবে না, সরকার যা বলবে সেইটা হবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে ক্ষতিপূরণ। ক্ষতি কে পুরা 1 লাখ টাকা ক্ষতি পুরা করবে? ওটা মমতা ব্যানার্জি বলেছে 1 লাখ ক্ষতি পুরা করে দেবে। 20 লাখ টাকা করোড় টাকা থেকে মাল জড়ে গেছে, টাকা দেবে মমতা ব্যানার্জি? দেবে? বলছে অন্য জগা দিয়ে দিচ্ছি, 1 লাখ টাকা নিয়ে চলে যাও। আপনি মনে বিচার করুন, মনে ভাব করুন কি হচ্ছে। বংশ পরম্পরায় এই বাজারে যারা থেকেছেন, যে ব্যবসায়ীরা ব্যবসা করেছেন, তারা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তুলছে। আচ্ছা, চলুন বাজারের ভেতরে আমরা ঢুকে পড়েছি, এবং যেখানে এই ঘটনা ঘটেছিল এবার একটু ঘটনাস্থলটা দেখে আসি। এখনকার কি পরিস্থিতি ঘটনাস্থলে, আসুন। চলুন বাজারের মোটামুটি ভেতরে ঢুকে পড়েছি, এবং আমার সামনেই আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন রয়েছে, অর্থাৎ ধোঁয়া নিভে গেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো মোটেই শান্ত হয়নি। এবং পরিস্থিতি যে শান্ত হয়নি, এখানকার যে মানুষজন তারা যা অভিযোগ তুলছেন সেই অভিযোগগুলো কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তি কি, কেন তারা বারবার এই অভিযোগগুলো করছেন, আমরা এগিয়ে যাব, দেখব ভেতরে কি আছে, আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন, একটা একটা করে দেখাবো, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা অংশ খুঁটিনাটি একদম পর্যবেক্ষণ করে দেখাবো। কারণ যখন আমি ঢুকছি না, এই রাস্তার মধ্যে দিয়ে যখন এসছি, আপনাদের একে একে দেখাবেন আমাদের চিত্র সাংবাদিক। দেখুন, শুরু থেকে দেখুন, আমি সকলের সঙ্গে কথা বলবো, একে একে সকলের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে সেই রাত, রবিবার রাত 1:10 থেকে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, সেই অভিজ্ঞতার ছবি এখন এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। কি পরিস্থিতি হয়ে রয়েছে এই গোটা এলাকার। আমি কথা বলবো, এখানে রয়েছেন দাদা, আপনার নাম?
মকিম আলী মোল্লা। আচ্ছা, আপনার দোকান? হ্যাঁ, 3টে দোকান আছে এখানে লাইনে। আমি এখানে ছিলাম, বাইরে চলে গেছি, কিছু মাল বার করতে পারিনি, পুরো জ্বলে গেছে। সরকারের কোনো প্ল্যানিং ছিল? সরকারের প্ল্যানিং ছিল বলে মনে করছেন? হ্যাঁ, এটাই তো সবাই সবার মুখে এই কথা, আমার মুখে এই কথা। একটু পরিষ্কার করে বলুন তো কি ধরনের প্ল্যানিং? এবার কী ধরনের প্ল্যানিং? মার্কেট তো ভাঙার প্ল্যান ছিল, বা অফিস থেকে পুরো আমাদের দোকানের ফ্রন্টের পুরো মাপ জোপ সব করে নিয়ে গেছে, যে নতুন করে মার্কেট তৈরি হবে 2 বছর 5 বছর পরে, এরকম কোনো একটা কথা হয়েছিল, আমাকে বলেছিল। তা আমরা তো এখান থেকে আমাদের সরে যেতে বলেছিলাম, আমরা সরিনি। এবার তারপরে মানে এই কথাটা কবে হয়েছিল যে আপনাদের সরে যেতে হবে, মার্কেট তৈরি হবে? এই বছরখানেক আগে। আচ্ছা, মকিম আলী মোল্লা, শুনলেন তো মকিমদার কথা? ভয়ঙ্কর কথা বলছেন তিনি, ভয়ঙ্কর অভিযোগ তুলছেন, এবং শুধু মকিমদাই কিন্তু এই অভিযোগটা তুলছেন না, এখানে আরও যারা রয়েছেন তারাও কিন্তু একই রকমের অভিযোগ তুলছেন। আপনি দেখেছিলেন যখন আগুন লেগেছিল? আপনি ছিলেন এখানে? হ্যাঁ, আমি এখানে ছিলাম। তারপরে এখানে যখন লাগলো আগুনটা দেখে সবাই চলে গেলাম বাইরে বেরে। তখন দেখছো তো সারা বাজার একসঙ্গে জ্বললো, একসঙ্গে সারা বাজার। এক জায়গায় তো লাগবার কথা, ও সারা বাজারটা জ্বললো, পুরোটা চলে গেছে। মানে যা ছিল তাদের সহায় সম্বল, সম্পত্তি, অর্থ কিচ্ছু নেই। পরিবার নিয়ে কি করবেন, কোথায় যাবেন তারা কিন্তু জানেন না। চলুন আরও একটু ভেতরের দিকে গিয়ে দেখি, অবস্থা আরও ভয়ানক দেখাবো। যত ভেতরে যাচ্ছি তত ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। দেখুন একে একে এই যে টিনের যে শেডগুলো ছিল, সেগুলো মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর দৈত্য এসে বাঁকিয়ে দিয়ে গেছে। এই টিনের শেডটা দেখুন কি পরিস্থিতি হয়েছে এই টিনের শেডটার। আরেকটু আমি ভেতরে যাব, আমার চিত্র সাংবাদিক দাদাকে বলবো একটু ভেতরে আমাকে নিয়ে যাওয়ানোর জন্য। দেখুন এই পরিস্থিতিটা দেখুন, আগুন নিভে গেছে। আগুন নিভে যাওয়ার পরের পরিস্থিতিটা দেখুন যে কি ভয়ঙ্কর অবস্থা পরিণত হয়েছে এই গোটা বাজার। এটাকে দেখে আপনাদের বাজার মনে হচ্ছে? এই দেখুন একটা দুধের কোম্পানির একটা কাগজের একটা প্যাকেট পড়ে রয়েছে এখানে, এবং এখানে দেখুন এই দোকানটা বোধহয় কোনো একটা দুগ্ধজাত সামগ্রী তার একটা দোকান ছিল। এখানে পরপর এই দেখুন এখানে একটা দুধের প্যাকেটের মধ্যে এখনো পর্যন্ত দুধ রয়েছে। টিনের ড্রামটা দেখুন, ড্রামটা বেঁকে কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন, বুঝতে পারছেন? ভয়ঙ্কর বলি আমরা, ভয়াবহ বলি আমরা সংখ্যা দিই, আমরা সংখ্যা গুণে বলি এতগুলো দোকান ক্ষতি হয়েছে, এতগুলো লোকের ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে দেখেছেন? দেখুন কি ক্ষতি হয়েছে। এই যে রডগুলো রয়েছে, এই যে টিনের শেডগুলো ছিল, দেখুন টালিটার অবস্থা দেখুন, মানে কতটা উঁচুতে ছিল এই ছাউনিটা, সেই ছাউনি একেবারে বেঁকে গেছে, কেমন রেল লাইনের মতো বেঁকে গেছে। দেখুন পুরো বেঁকে টালিগুলো খসে খসে পড়েছে। আরও বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো, তাদের অভিযোগ শুনতে হবে তো, জানতে হবে তো আপনাদের, বিচার তো করতে হবে, বিচার তো আপনারাই করবেন। চলুন আরও বেশ কিছু উদাহরণ একেবারে ঘটনাস্থলে গিয়ে দেখাবো আপনাদের। আমি হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নামতে পারি না। তখন দেখলাম আগুন লেগে গেছে, তখন নেমে দৌড়িতে পালাতে ছুটছি, আগুন শাঁক জ্বলে যাচ্ছে, নামতে পারি না। আমার ছেলেগুলো শুয়ে থাকতো, তাদের কোনো রকম নিয়ে দৌড়ে পালাচ্ছি, তবুও আমার পুড়ে গেছে 2 জায়গায়, 3 জায়গায় পুড়েছে। দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। দাদার কত টাকার জিনিস নষ্ট হচ্ছে? আমার টোটাল মানে গেছে 1 কোটি টাকার মতো। ফ্রিজই ছিল তো 5টা ফ্রিজ, তার মধ্যে এখানে এই যে বড় বড় ফ্রিজ, এইগুলো হচ্ছে আমাদের ফ্রিজ। এগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো দাম। মুখ্যমন্ত্রী তো বলেছেন 1 লাখ টাকা করে সাহায্য। 1 লাখ টাকা তো একটা ফ্রিজের দাম হবে না। মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলতে পারে, যদি মুখ্যমন্ত্রী ঠিক প্রশাসন নিত তাহলে এই এত বড় অগ্নিকাণ্ড হতো না। প্রথমে অফ হলো 1 মিনিটের পর এত ভোল্টেজ দিয়েছে, হাই ভোল্টেজ, যেখানে এখানে অনেক আছে দোকানে পুরনো, তারপর ওইটাই ফ্ল্যাশ করে জ্বলে এই জিনিসটা করেছে। বেন্দু তকারি বলছেন যে ম্যানমেড, আপনার কি মনে হচ্ছে যে ম্যানমেড হতে পারে, না হতে কিছু কারণ নেই। এটা অনেক দিন ধরে টার্গেট, যদি পরিকল্পিত না হবে, আমাদের 3-4 বছরের ছোট বিল দিচ্ছে না, বড় বিলগুলো দিচ্ছে, ছোট বিলগুলো আসছে না। যতবার জিজ্ঞাসা করতে যাই, ছোট বিল আমাদের 4 বছরের ডিউ পড়ে আছে। আমরা অফিসে যাচ্ছি যে এর পেমেন্ট করব, ওরা দিচ্ছে না। কেন দিচ্ছে না? পরিকল্পিত না থাকলে এগুলো কেন হবে?
হবে। পুনর্বাসন, এখান থেকে বাজার অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে যাবেন? না না, আমরা এখানে ছেড়ে যাব না। আমরা চাইছি আমাদের যে জায়গায় দোকান হয়েছে সেই জায়গায় দোকান দিই, এটাই আমরা চাই। দোকান ওই দোকান মোট আমাদের কাকা ভাইপোর করে 5খানা দোকান আছে এখানে, 5খানাই পুরো ভস্মীভূত, মানে কিচ্ছু নেই, অস্তিত্ব নেই। রাত্রির একটা আগুন লাগার পর থেকে আমাদের কিছু বেঁচে নেই, আমাদের আর কিছু কোথাও যাওয়ারও জায়গা নেই, কিছু করারও জায়গা নেই। এবার আর খারাপ কথা কি বলো, নয় চুরি করতে হবে, নয় ভিক্ষে করতে হবে, এই অবস্থা। আমাদেরকে আর কিছু রাস্তা নেই। আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে এবং সকলের কাছে একটাই অনুরোধ, যেন আমাদের দোকানটা আমাদের যে জায়গায় আছে সেই জায়গাতে আমাদের দোকানটা যেন করে দেয়। তো বলেছেন 1 লক্ষ টাকা করে দেবেন। এখানকার দোকান মানে 1 লক্ষ টাকার একটা শাটারের দাম হবে না, ঠিক মতো একটা দোকানে 2টো করে শাটার আছে, সেই শাটারের দাম হবে না। 1 লক্ষ টাকা আমাদের কাছে কিছু নয়। আমাদের 5টা দোকানের সর্বনিম্ন আমি গড় ধরছি, কাকার 15 লক্ষ টাকার মাল ছিল, এইটা 7 লক্ষ টাকার মাল ছিল, গড় 10 লক্ষ টাকা করে 5টা দোকানে 50 লক্ষ টাকা খরচা হয়েছে, মানে ক্ষতি হয়ে গেছে। বউ বাচ্চাকে নিয়ে কারবার করছিলাম দিন রাত, এখানে পরিশ্রম করে একটা সোনার স্বপ্ন, মায়ের সমান জ্ঞান করতাম। রাত্রি 1টার সময় আমরা জ্বলে পুড়ে মরে যেতাম, যেভাবে আগুন অগ্নি পুরো ধোঁয়ায় ধোঁয়াক্কার। আমরা ফাইল কিচ্ছু বার করতে পারিনি, টাকা পয়সা। আর 2টো দোকান মিলিয়ে প্রায় 10-15 লাখ টাকার মাল ছিল। আমরা ভয়ে, পান বাজানোর ভয়ে পুরো রোডেতে চলে গেছি, পুরো দিশাহারা, পুরো একবার সর্বশান্ত হয়ে গেছি। আমাদের যেটা পুনর্বাসনটা দেয়, আমাদের যে জায়গায় দোকান ছিল সেই জায়গায় দোকান, আমরা পুরো পথের ভিখারি হয়ে গেছি। রবিবার বলেই কি সন্দেহটা তৈরি হচ্ছে? রবিবার সন্দেহ কেন? রবিবারটা লেগেছে, 3 ঘন্টার মধ্যে পুরো মার্কেট শেষ। মানে কি মনে হচ্ছে যে এই জায়গা থেকে শিফটিং করিয়ে দেওয়া? আমার এটা শিফটিং যেটা উনি বলেছেন, এটা থেকে আমাদের মনে হচ্ছে কি কোথাও না কোথাও কিছু না কিছু প্রোগ্রাম চলছে, এখানে কিছু না অন্য কিছু করবেন, আমাদের শিফট করে। আপনি অনেক কিছু জায়গা দেখবেন কি লেগে গেছে, তারপর অন্য জায়গায় শিফট করেছেন, তারপরে এখন কাহিনী শেষ হয়ে গেছে। তা আমরা এটা চাইছি না। আমি দিদি থেকে বারবার রিকোয়েস্ট করব, আর ভাইরাও রিকোয়েস্ট করেছে, যে যার যেখানে পজিশন আছে সেইখানে ওনারা দিন পজিশন, আমরা যেরকমভাবে হোক চলবে। যে 30 বছরের বিজনেস, 2 লাখ টাকার মাল ছিল, দোকানের অ্যাসেট ছিল, প্লাস 4-6টা দোকান, 3 ভাইয়ের জয়েন্টের আছে 3টে, আমার নিজের আছে 2টো, সব শেষ হয়ে গেছে। চলুন একে একে দেখাই। রাজ্যে বর্ষা এসেছে, বর্ষা আসবার ফলে রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, আমি এগিয়ে দেখাবো। কিন্তু বর্ষার বৃষ্টিও কিন্তু পুরোপুরি এই পোড়া গন্ধকে নেভাতে পারেনি। এই পোড়া গন্ধ এখনো নাকে আছে, এখানকার মানুষের হাহাকার কানে বাজছে। আমি দেখাবো, একটু যাবার চেষ্টা করব, একেবারে ভেতরটা পর্যন্ত যাব। এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে। একটা অংশ আপনাদের দেখিয়েছি, আরও একটা অংশ দেখাবো, চলুন। এই যে গোটা এলাকা জুড়ে কিন্তু শুধুই ক্ষয়ক্ষতির ছবি দেখতে পাচ্ছি। এই গোটা এলাকা জুড়ে শুধুমাত্র তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছি। সত্যিই মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর রাক্ষস, কোনো একটা ডেমন এসে পুরোটা ধ্বংস করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। চলুন দেখব। এই যে দেখুন, এখানে একটা দেবী প্রতিমা, একটা দেবীর মূর্তি নয়, এটা একটা ছবি, সেই ছবির প্রায় ভস্মীভূত, ছবিটা প্রায় ভস্মীভূত হয়ে গেছে। এটা একটা বাঙালির ভাতের হোটেল ছিল। আচ্ছা, বাঙালির ভাতের হোটেল তো থাকবে। এই যে দেখুন, পুড়ে ছাই, আলু। ভাতের হোটেল, মানুষের খাবারের যোগান দিতেন তারা। এখানে ভাতের হোটেল করে কিছু টাকা রোজগার করতেন নিজের পেট চালানোর জন্য, নিজের সংসারের পেট চালানোর জন্য, আর বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জীবনটাকে উন্নত করার জন্য, তাদের ভবিষ্যৎটাকে ভালো করবার জন্য। এই হচ্ছে ভালো ভবিষ্যৎ। রাতে ঘুমালেন, সকালে উঠে দেখলেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একেবারেই কিচ্ছু নেই এর দেশেই এসে পৌঁছেছি। একে একে দেখছেন ছবিগুলো, রোমকূপ শিহরিত হচ্ছে না? অবশ্যই শিহরিত হতে হবে। আরও ছবি দেখাবো। দেখছেন তো কোন পরিস্থিতি, কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, এটা পুরো, এই যে অ্যাডভেস্টারটা ছিল সেটা পুরো ভেঙে ঢুকে গেছে। এটা দেখুন, ভেঙে। কিসের দোকান? পানের দোকান। ভাতের হোটেল হলো, পানের দোকান দেখালাম, আরও আছে ভেতরে। সাবধানে এসো। দেখুন,
ছবিগুলো এক এক করে দেখাই। একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, রেফ্রিজারেটর, জিনিসপত্র ঠান্ডা করে। কিভাবে পুড়েছে রেফ্রিজারেটরটাকে দেখলে বোঝার উপায় নেই যে এটা আসলে একটা রেফ্রিজারেটর নাকি একটা কাঠের একটা দণ্ড। কি হয়েছে অবস্থা দেখুন, এখানে এখনো মশা মাছি ভনভন করছে। আলু পুড়ে শেষ হয়ে গেছে। আরেকটু ভেতর দিকে যাব। এই যে দোকানের শাটার, এই যে দোকান থেকে নেমে এখানে চলে এসেছে। এই যে দোকানের এখানে লক করা ছিল, এই যে লক, এখানে শাটারটা লকিং। ছাই তো অবশ্যই প্রচুর ছাই থাকবেই। এই যে লকিংয়ের থেকে শাটারটা বেরিয়ে এতখানি বেরিয়ে গেছে। চলুন ভেতরটা একটু দেখব। এই যে পা ডুবে যাচ্ছে এটার মধ্যে। এই যে চাল, এই চাল পুড়ে পুড়ে এই অবশিষ্টাংশটা রয়ে গেছে। কিভাবে পুড়েছে দেখুন। পয়সাগুলো দেখাই, কিছু পোড়া পয়সা এখানে এরা একত্রিত করেছে। কতগুলো, মানে এটাই হচ্ছে অবশিষ্টাংশ, আর কি বলবো। এই দেখুন, আমি দেখে বুঝতে পারছি না যে এটা কত টাকার কয়েন, 2 টাকা বা 1 টাকার হবে। বহু কয়েন জমেছে এখানে, বহু সংখ্যক কয়েন জমেছে। ওরা এক জায়গায় মানে নষ্ট হয়ে যাওয়ার পরেও একটা অংশ তো যদি কিছু পাওয়া যায়, যেটুকুকে বাঁচিয়ে নেওয়া যায়। বাঁচাতে তো পারেননি কিছু, দেখতেই তো পাচ্ছেন যে বাঁচানো সম্ভব হয়নি। রাত 1:10 রবিবারে যে আগুনটা লেগেছিল তাতে কিচ্ছু বাঁচানো যায়নি। খিদিরপুর অরফানগঞ্জ বাজার দাঁড়িয়ে রয়েছি আমি, আরও দেখাবো। চাল ডাল মাখন তেল সব কিছু পুড়ে গেছে। আমি একজনের সঙ্গে কথা বলবো। আপনার কি দোকান ছিল? হ্যাঁ, দোকান ছিল। আচ্ছা, কোথায় ছিল দোকানটা? আমার এই সামনে এই কোণে এইখানটা। আচ্ছা, কিসের দোকান? আমার ওই ঘি মাখন, তারপরে এই ফ্রোজেন আইটেম, যে গ্রিন পিস, সুইট কর্ন, এইসবের দোকান ছিল। কত টাকার ক্ষতি হয়েছে? আমার প্রায় 10-12 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। 10-12 লাখ? হ্যাঁ। আচ্ছা, রাতে ছিলেন আপনি এখানে? না, আমি ছিলাম না। ওইখানে নগদ টাকাও রাখা ছিল, মালপত্রও ছিল, যত কাগজপত্র, অফিসিয়াল ব্যাংকের কাগজপত্র সব কিছুই এখানে ছিল, সবই পুড়ে গেছে। তারপরে 2টো ফ্রিজ ছিল, 500 লিটার করে 2টো ফ্রিজ ছিল, সে সবই আর কিছু নেই এখন। এখন কি ভাবছেন, কি করবেন? এখন কি করব, গভর্নমেন্ট থেকে কি করা হয়। আমাদের তো ইচ্ছা যে এই জায়গাটাকেই ডেভেলপ করে আবার এইখানেই যাতে ব্যবসা শুরু করতে পারি। মুখ্যমন্ত্রী তো বলছেন পুনর্বাসন দেবেন, সেখানে যাবেন? যদি এই মার্কেটের মধ্যেই আশেপাশে হয় তাহলে আমরা আপাতত সেটা করব। তারপরে এই জায়গাটা ডেভেলপ করে আমাদের এইখানটাই আমাদের চাই, মানে এইখানেই আমাদের যাতে ব্যবসা যেরকম ছিল সেরকম আমরা সেটাই করতে চাই। গাফিলতি কার বলে মনে হচ্ছে? গাফিলতি বলতে এই আগুন যে ধরে গেছে সেটা তো কীভাবে হয়েছে এটা আমরা তো বলতে পারছি না। তবে দমকল বাহিনীরা এসেছে 2-3 ঘন্টা 4 ঘন্টা দেরি হয়েছে। সেটা যদি এই কলকাতার বুকে একটা সেন্ট্রাল মানে এরকম জায়গায় যে সঙ্গে সঙ্গে 5-7 মিনিটের মধ্যে খবর যাওয়ার পরেও যেহেতু 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে দমকল বাহিনী এসেছে, তখন তো প্রায় 50-60% পুড়ে গেছে। তখন আর এসে আর তারা কি করবে? শেষের দিকে আর নিভিয়ে কি করবে? মানে দমকলের তো বহু গাফিলতি আছেই। 3টে দোকান এই দাদার পুড়ে গেছে, 3টে দোকান পুড়ে গেছে। পাশাপাশি আমি আর একটুখানি দেখাবো, একে একে দেখাতেই যাচ্ছি। এখানে প্রচুর লস্যি। আমরা শরীর মন ঠান্ডা করব ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে। শরীর মন জ্বলছে এখানে যারা রয়েছেন। একটা একটা করে তো শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এই ভারী ভারী লোহার এই যে বিমগুলো, সেগুলো পড়ে, শুধু পড়ে না, মানে একেবারে বেঁকে গেছে। আগুনের তাপটা আমি শুধু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে আগুনের তাপটা কি ছিল। এই যে ফ্যানের অবশিষ্টাংশ, কিছু না থাকাটাই স্বাভাবিক, ফ্যানের অবশিষ্টাংশ। এবং এইটা ছিল ওপরে, একেবারে হাই রাইজ ওপরে ছিল, সেইটা ভেঙে আগুনের তাপে গলে এই ভারী বিম এই অবস্থায়। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা জিজ্ঞাসা করে ঢুকলাম ভেতরে, কারণ এখনো পর্যন্ত এখানে ওপর থেকে জিনিসপত্র পড়ছে। বালতিটা দেখুন কি অবস্থায় বালতিটার। আমি নিজে আতঙ্কিত হয়ে পড়ছি যে এখানকার মানুষগুলো, আপনারা বুঝতে পারছেন, আপনাদের আরও বোঝাবো। লস্যির দোকানের মালিক যে দাদা, সেই দাদাকে পেয়ে গেছি। এই লস্যির এই দোকানটা আপনার? আমার ছিল, কিন্তু কি করবো, শেষ হয়ে গেল, সব পুরো শেষ হয়ে গেল। এইখান থেকে আমাদের রুজি রোজগার ছিল। এখন বউ ছেলে বাচ্চাকে নিয়ে কোথায় দাঁড়াবো তাও কিন্তু চিন্তা করতে, সংসার কী করে চালাবো সেটাই খুঁজে পাচ্ছি না।
বাচ্চার বয়স কত? বাচ্চা একটা 3.5 বছর আর মেয়ের বয়স 12 বছর। আর বাবা মা, বৃদ্ধ বাবা মা, ওষুধপত্র, এখান থেকেই সংসার চলতে। এখন কী করব, যা ক্যাপিটাল ছিল এর মধ্যেই ছিল আমাদের বিজনেসে, সব শেষ হয়ে গেল, পুরো শেষ, পথে বসে গেছি, কিছু করার নেই। আচ্ছা, কখন জানলেন যে এই আমরা ঘটনা? জানিয়েছি 2টোর সময়, আচ্ছা, রাত্রি 2টোর সময়। ঘণ্টাখানেকের মধ্যে? হ্যাঁ, আমাদের তো রবিবার হাফবেলা দোকানদারি করি, চলে যাই। আর ক্যাশও ছিল প্রায় 5 লাখ টাকার মতো ক্যাশ ছিল। মাল স্টক ছিল তোরা তিনটে গোডাউনে প্রায় 40 থেকে 50 লাখ টাকা। তার মধ্যে 1,70,000 টাকা আমি বাড়িতে একটা ঘর করছি, ঢালাই দেওয়ার জন্য 1,70,000 টাকা আমি রেখে দিয়েছিলাম এখানে, যেটা নিয়ে যেতে ভুলে গেছি। আমি নিয়ে চলে গেলে ভালো হতো, কিন্তু ভুলে গেলাম, পুরো শেষ হয়ে গেল রাত্রে, পুরো ভিখারি বানিয়ে দিল। এখন কি করে বউ বাচ্চাকে নিয়ে বা মা বাবাকে নিয়ে কী করে চালাবো সেটাই ভেবে পাচ্ছি না আমি। মানে পথের ভিখারি বানিয়ে ফেলল। আবার নতুন করে যে স্ট্যাবলার করবো সে তো ক্যাপিটাল নেই, নতুন করে যে আমি যে পুঁজি লাগাবো সেই পয়সাটাই তো আমার কাছে নেই। আমি নতুন করে পুরো সিটটা পুরো ভেঙে দিয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো পুনর্বাসন একটা দেবেন বলছেন, বা 1 লাখ টাকা দেবেন। ওটা তো একটা শাটারের দাম, একটা শাটার করতে গেলে 1 লাখ টাকা। একটা শাটারের দাম 1 লাখ টাকা? হ্যাঁ, 2টো শাটার 1 লাখ টাকা পড়ে যাবে, কি হবে ওতে? আমাদের যা মালের যে কস্টলি মাল থাকে, আমাদের বেচতাম হরলিক্স থেকে আরম্ভ করে কমপ্লান, সেরেলাক, ল্যাকটোজেন, তারপরে পনির আইটেম, কাঁচামাল কিছু ছিল, বাটার ছিল, পনির ছিল, সব কস্টলি মালে আমাদের ব্যবসা ছিল, শেষ হয়ে গেল। এই নিজের দোকানে গায়ে দাঁড়িয়ে নিজেদের চোখ দিয়ে জল পড়ছে। এখন কি দোকান সাজানো দোকান ছিল, কয়েকশো টাকার মাল ছিল, সব শেষ হয়ে গেল পুরো। আশা হারালে চলবে না, কারণ মুখ্যমন্ত্রী রয়েছেন, সরকার রয়েছেন পাশে, কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। সরকার যদি সেরকম করতো তাহলে অনেক কিছুই হয়ে যেত, কিন্তু 1 লাখ টাকা সরকার কীভাবে ঘোষণা করলো মুখ্যমন্ত্রী সেটাও নিজেই বুঝতে পারলাম না। দিদির একটু ঘুরে দেখা উচিত ছিল, একটু ভেরিফাই করা উচিত ছিল। দিদি এসেই হট করে 1 লাখ টাকা ঘোষণা করে দিল, এটা মেনে নিতে পারছি না। আজকে একটা মাতাল লোক, সে মদ খেয়ে মরে যাচ্ছে, তার জন্য দিয়ে 2 লাখ টাকা ঘোষণা করে দিচ্ছে। আর আমরা তো ব্যবসা করে খেটে খাওয়া মানুষ, আমরা তো চুরি করি না, আমরা তো খেটে খাই, খেটে খাওয়া মানুষ। আর আমাদের দিদি বলছে 1 লাখ টাকা করে দেবে। 1 লাখ টাকা কী হবে? কিছু হবে? কিন্তু এটা পরিকল্পিতভাবে করেছে, কিন্তু এটা ঠিক করলো না আমাদেরকে। বারবার আপনাদের কাছ থেকে আমি এই পরিকল্পনার কথা আমি প্রত্যেকের মুখে শুনছি, কেন? এটা গভর্নমেন্ট, যেটা অনেক বছরের মার্কেট, প্রায় 100 বছর পুরনো মার্কেট। আমার ব্যবসা করছি আমরা 4 জেনারেশান। আমার দাদু করে গেছে, আমার বাবার দাদু বাবা করে গেছে, বাবা করে গেছে, আমি করছি, করে আসছি। কোনো দিন এত গিঞ্জি এলাকা কোনো দিন কোনোভাবে কোনো আগুন লাগতো না। আর সব থেকে বড়ো ব্যাপার যে রোজ যত বড় বড় মার্কেটে হয়েছে আমি দেখেছি আগুন লেগেছে, সব শনিবার রবিবারই আগুন লাগছে। কেন? এটা আমার কাছে প্রশ্ন একটা আছে প্রথম। আর দ্বিতীয়ত, এত আগুনটা যে এত ধীত লেগে, মানে এত তাড়াতাড়ি এসেছে, এখানকার যারা ছিল তারা বলছে এত তাড়াতাড়ি যে আগুনটা ছড়িয়েছে, এর মধ্যে তো পরিবার যদি শর্ট সার্কিটই হতো তাহলে এত সবার কাছে এনসিবি ছিল, এনসিবি যে শর্ট সার্কিট, আমার দোকানে যেমন এনসিবি 2-3টে মিটার, আমার এনসিবি ছিল, শর্ট সার্কিট হলে আমার পড়ে যায়, সেখানে ক্লোজ হয়ে যায়। কিন্তু এখানে যারা স্থানীয় ছিল, যারা মাল গোছাচ্ছিল, রাত্রে আমার পাশেরই দোকানদার আছে মাল গোছাচ্ছিল, সে ক্যাশ থেকে টাকা পর্যন্ত বের করতে পারে না, এত দ্রুত গতিতে আগুনটা ছড়িয়েছে। আচ্ছা, মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিছু তো একটা ব্যাপার ছিল, কিছু তো ব্যাপার ছিল, নাহলে এত দ্রুত গতিতে আগুনটা ছড়াবে কেন? কেউ লাগিয়ে দিয়েছে, আমরা এটা মনে করছি, লাগিয়ে তো দিয়েছে, পরিকল্পিতভাবে লাগিয়ে দিয়েছে। লাভ কি হবে আগুন লাগিয়ে? লাভ কি? কিছু লাভ আছে নিশ্চয়ই, লাভ তো কিছু আছে, না হলে ফট করে মুখ্যমন্ত্রী এসে বলে আপনাদের জন্য আলাদা তো শিফটিং করে দিয়েছি, শিফটিং করে দিয়েছি, কিছু তো আছে একটা গল্প, তো কিছু তো আছে। প্রায় 1 লাখ টাকার ফ্রিজের মধ্যে 2.5 লাখ টাকার বাটার ছিল, বুঝতে পারছেন? ফ্রিজটা দেখুন কি অবস্থা হয়েছে সেই ফ্রিজটার। এই মানুষগুলো দিনের পর দিন সৎ পথে রোজগার করেছেন, ব্যবসা করে 2টো পয়সা ঘরে নিয়ে যেতে চেয়েছেন, নিজের বাড়ি ছাদ দেবেন, ঢালাই করবেন, টাকাগুলো জোগাড় করে রেখেছিলেন, এখানকার ক্যাশ বাক্সে রেখে দিয়েছিলেন যে নিয়ে যাব, কিছুদিন পরে নিয়ে যাব, আর একটু টাকা জমুক নিয়ে যাব। ছাদটা ঢালাই হচ্ছে না, বাড়িতে ছোট ছোট 2টো বাচ্চা আছে, বয়সগুলো বললাম তো, শুনলেন তো, তারাই বলছেন নিজের মুখে, এবং বারবার পরিকল্পনার কথা বলছেন যে কিছু একটা পরিকল্পনা আছে, প্রত্যেকে অভিযোগ তুলছেন। আমি যতজনের সঙ্গে কথা বললাম প্রত্যেকে বলছেন হঠাৎ করে আগুন লেগে গেল, হঠাৎ করে আগুন ছুটে চলে এলো। হঠাৎ করে কি আগুন ছুটে আসে? হঠাৎ করে কি আগুন লেগে যায়? আগুন কি লাগানো হয়? কেন লাগানো হয়? যদি লাগানো হয়েই থাকে কেন লাগানো হয়? প্রশ্ন কিন্তু অনেক,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভরসা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের পাশে থাকবার জন্য, যাদের দোকানগুলো এই পুরো ভস্মীভূত হয়ে গেছে, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, তাদের জন্য 1 লাখ টাকা করে তিনি দেবেন বলেছেন। যাদের কিছুটা ভস্মীভূত হয়েছেন তাদেরকে একটু কিছু টাকা কম দেবেন বলেছেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে ঠিক এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই কোটি কোটি টাকার ব্যবসা, প্রত্যেকের কোটি কোটি টাকার ব্যবসা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। কেউ 1 ঘন্টা পরে খবর পেয়েছেন, কেউ সঙ্গে সঙ্গে খবর পেয়েছেন, কেউ সেখানে দাঁড়িয়ে দেখছেন যে আগুন ধেয়ে আসছে। এই মানুষগুলোর কথা একবার একটু ভেবে দেখুন যে এরা কিভাবে ভবিষ্যতে আবার নিজেদেরকে দাঁড় করাবেন। এই বাজারে যারা নিজের দোকান করেছেন সেই মানুষগুলো তারা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সেই ছবি কিন্তু একে একে উঠে আসছে এবং তারা প্রশ্ন তুলছেন, তারা জানতে চাইছেন যে সত্যিই কি ম্যানমেড, তাই এটা কি পরিকল্পিত। তারা কেউ বলছেন, তারা কেউ অভিযোগ করছেন, দমকলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কেউ বলছেন হয়তো ম্যানমেড হতে পারে, হয়তো পরিকল্পিত হতে পারে। পুরোটাই সময়ের অপেক্ষা, তদন্ত চলছে। ক্যামেরায় সমীরনের সঙ্গে আমি রনিপা, NKTV বাংলা।